স্যার ভিএস কোডে পাইথন করলে কি হবে? আমাকে বলছি, আমি সব ওয়েট করুন, শুনুন ভিডিওটা। আগে পাইথন কি এবং কেন দরকার শেখার সেটা বলছি, পরে ভিএস কোড পাইথন সময় আসছে এক এক করে। এটা আমরা কম বেশি এই ল্যাঙ্গুয়েজটা ব্যাপারে সবাই শুনেছি ইন রিসেন্ট 2 ইয়ার্স, যে পাইথন ডেটা অ্যানালিসিস এর একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। এর আগে পাইথন কাজ হতো কত, পাইথন আমাদের ফার্স্ট লঞ্চ হয় 1991, যে নোটস আমি দিয়ে তৈরি করেছি পিডিএফ নোটস, যেটা আফটার ক্লাসে যেরকম আপনারা পোর্টালে পান সেরকম পেয়ে যাবেন, ওখানে নোটসটাও লেখা আছে। তো মেইন পাইথনের কাজ হচ্ছে এই যে আজকে আমার ওয়েবসাইট যেটাকে আমরা এলএমএস বলি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা হচ্ছে পিএইচপি এবং পাইথনের সাথে বানানো। একে ফ্ল্যাক্স বলে একটা টুল হয়। আর জ্যাঙ্গো, যে ড্যাশবোর্ডটা আপনারা আজকে চেক করছেন, যে ড্যাশবোর্ড থেকে ডাউনলোড হচ্ছে ভিডিও, অটো রেকর্ড, অটো প্লে হচ্ছে, সবকিছু অটোমেটেড হচ্ছে ভেরি স্মুথলি, সেটা তৈরি কি দিয়ে তৈরি করা হয়েছে, জ্যাঙ্গো বলে। ডি দিয়ে কথাটা উচ্চারণ হয়, তো ডিটা অমিট থাকে, জ্যাঙ্গো হচ্ছে একটা ডিজ্যাঙ্গো বলে টুল বলা হয়। এটা একটা পার্ট পাইথনের। তো এগুলো তো আসলে আমরা ওয়েব ডেভেলপারের পার্টে। তো পাইথন শুধু ডেটা অ্যানালিসিস না, পাইথন ওয়েব ডেভেলপার, ওয়েব স্ক্রিপ্টিং এবং যে কোনো অ্যাপ বানাতে, সে আইওএস হোক সে অ্যান্ড্রয়েড হোক, সব জায়গায় পাইথন ইউজ হয়। যেটা আমরা বলি মেশিন লার্নিং অ্যালগোরিদম, মেশিন লার্নিং অ্যালগোরিদম অনেকে হয়তো নাম শুনেছে, বা এআই। যে এআইটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ক্লাউড বেসড এআই, সেটাই বারবার বলি ক্লাউড বেসড এআই। আর যে আরেকটা এআই আছে যেটা হচ্ছে এআই এমএল, যে মাল্টিপল ইমেজেস কে রিড করে তৈরি হয়, সেগুলো রাসবেরি পাই, যারা ডেভেলপার কাজে যুক্ত কখনো ছিল তারা ভালো জানবে। রাসবেরি পাই বলে একটা ছোট মিনি কম্পিউটার হয়, যার মধ্যে পাইথন ইনস্টল করে মাল্টিপল অফ হিউজ কাজও করা যায়, যেটা আমাদের হয়তো উইন্ডোজ কম্পিউটার আমরা সহজে হয়তো অত বড় সিস্টেম হ্যান্ডেল না করতে পারলেও সেটা রাসবেরি পাই দিয়ে করা যায়, হয়তো অটোমেশন ড্রাইভ, এই ধরনের কাজ। এটা শুধু বোঝানোর জন্য, আমি তো এখানে ডেভেলপারের কাজ শেখাচ্ছি না, ব্যাস। এবার মেন হচ্ছে ডেটা অ্যানালিসিস এর কাজে পাইথনের কাজ কি। আজ আমরা যে কাজগুলো করছি, যে আমরা একটা জিনিস শিখছি সেটা হচ্ছে এক্সেল, এবং যার মধ্যে ভেরিয়াস টুলস হচ্ছে ভিবিএ, পাওয়ার কোয়েরি, ড্যাক্স এবং মোস্ট ইম্পর্টেন্ট এম ল্যাঙ্গুয়েজ। এই এম ল্যাঙ্গুয়েজের কথা 99% স্টুডেন্ট জানেন না, এম ল্যাঙ্গুয়েজ বলে কিছু এক্সিস্ট করে। তারা কখন জানে, যখন সে ইন্টারভিউ দিতে যায় এম ল্যাঙ্গুয়েজটা কি। তো এর কাজ হচ্ছে একটা সার্টেন ডেটা সেটকে রিড করা এবং তার উপর অ্যানালিসিস করা। কিন্তু এর তো লিমিটেশন আছে, সবকিছুরই লিমিটেশন হয়। কোথাও গিয়ে পাওয়ার বিআই এবং এক্সেলও শেষ পর্যন্ত গিয়ে একটা জায়গায় ব্যারিয়ার ফিল করে, বা তার রেন্ডার টাইম অনেক বেশি লাগে। রেন্ডার টাইম বলতে কম্পিউটেশন পাওয়ার, কতক্ষণে সে প্রসেসটা যদি 0 থেকে শুরু করে 1-এ পৌঁছাচ্ছে। যখন সেটা লার্জ স্কেল হয়ে যায়, তখন সেখানে আমাদের সাহায্য করতে গিয়ে আসে পাইথন বা জাভা, এই দুটো টুল আসে। এবার পাইথন কেন পপুলার, জাভা কেন পপুলার না? ফার্স্ট অফ অল জাভা ইজ খুব কঠিন ল্যাঙ্গুয়েজ। যারা নন টেক স্টুডেন্ট, তাদের পক্ষে জাভা ইজ টু টাফ বোঝার জন্য। তাদের করতে সুবিধা কি, পাইথন। সেকেন্ড, পাইথনের লাইব্রেরি অনেক বেশি, তার ইকোসিস্টেম অনেক বড়। ইকোসিস্টেম বলতে একটা কোম্পানিতে বা একটা অর্গানাইজেশনে দেখা যাচ্ছে যে 5 জন পাইথন ডেভেলপার আছে, এবং বা 5 জন ডেটা অ্যানালিসিস করছে পাইথনে। সেখানে যখন 6-7 জনের টিম হচ্ছে, তারা সাপোর্ট কার থেকে পাচ্ছে, 5 জন থেকে। বাট এখানে যদি একটা নতুন ল্যাঙ্গুয়েজ আসে, সেখানে হয়তো স্টার্টিং হচ্ছে একজন, সে তৈরি করতে করতে অনেক সময় বেশি লাগবে। আর সেটা শুধু একটা কোম্পানির ক্ষেত্রে বলছি না, এটা টোটাল অল ওভার ওয়ার্ল্ডেই পাইথন এই জায়গাটা গ্র্যাপস করেছে ইকোসিস্টেম বিল্ড। এই হলো আমাদের বেসিক ওভারভিউ। এর থেকে বেশি জেনে আমাদের কোনো দরকার নেই। আমাদের মেন হচ্ছে চাকরি পেতে হবে, ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, কাজ করতে হবে, ব্যাস। আমার থিওরি বেশি জেনে লাভ নেই। এবার ম্যাডামের কথা হচ্ছে ভিএস কোড। পাইথন ইউজ করার আগে যারা উইন্ডোজ সিস্টেম ইউজার, তারা সবার আগে ডাউনলোড করবে, পাইথন ওয়েবসাইটে যাবে, অফিসিয়াল পাইথন ওয়েবসাইট, ওয়েলকাম টু পাইথন ডট ওআরজি। এখানে ডাউনলোড অপশন আছে, যে ডাউনলোড অপশনে কারেন্ট ভার্সন হচ্ছে 3.131।
আমার এখানে ম্যাক ওএস দেখাচ্ছে, কারণ এটা আমাদের ম্যাক সিস্টেম। যাদের উইন্ডোজ আছে উইন্ডোজের জন্য এখানে উইন্ডোজ সিস্টেম দেখাবে। সেখানে ডাউনলোড ফার্স্ট করলাম, এখানে ডাউনলোড শুরু হয়েছে, আমি ক্যান্সেল করে দিই। তো খুবই সামান্য একটা ফাইল, ওই 70 MB মতো ফার্স্ট ডাউনলোড করতে হবে ফাইলটাকে আমার। আমি আগে প্রসেসটা বলে দিই ডাউনলোডের, কারণ এটা নিয়ে সবচেয়ে বেশি কোয়েরি আসবে। ডাউনলোড হলো, জাস্ট ক্লিক ইনস্টল, হয়ে গেল। এবার আসি ভিএস কোড। হোয়াট ইজ ভিএস কোড? ভিএস কোড হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব তৈরি করা একটা ডেভেলপিং প্ল্যাটফর্ম, যেখানে সব রকম কোডস লিখে, সে যে রকমই ডেভেলপার হোক, সে ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক, বা সে সফটওয়্যার ডেভেলপার হোক, সব কাজই ভিএস কোডে করতে পারে। এটা তৈরি হয়েছে পুরোপুরি মাইক্রোসফট এর ব্যাকএন্ডে কাজ করে, মাইক্রোসফটই পুরো এটাকে ম্যানেজ করছে। ভিএস কোড ইউজ করতে আমি কেন না করি, যারা ডেটা অ্যানালিসিস টুলস এ যাচ্ছে, তারা ভিএস কোড ইউজ করলে প্রথম দিকে যতটা ইজি থাকলেও ইজি হচ্ছে, কারণ এই কো পাইলট এআই এখন এসে গেছে, আর কো পাইলট এআই সবার জন্য ফ্রি করে দিয়েছে, এরা ভিএস কোডে ইউজ করছে। এবার এআই তো তার খুব সুবিধা, সে যাই লিখছে একটু পরে রিকমেন্ডেশন চলে আসছে, তার পক্ষে ইজি হয়ে যাচ্ছে। কিন্তু যখন সে জুপিটার নোটবুকে যাবে, যখন সে লাইব্রেরি ইউজ করবে, ভিএস কোডে সেখানে কানেক্ট করা অনেক বেশি টাফ হয়ে যায়। আর একটা কারণ, মার্কেট স্ট্যান্ডার্ড। আজকে আমাদের মোস্ট কাজ হচ্ছে পাইচামের বেসিসে, পাইচাম টুল ইউজ করা হয়। যে স্টুডেন্ট ভিএস করে শিখে যাচ্ছে, সে যখন ইন্টারভিউ ঢুকছে, ইন্টারভিউতে বিভিন্ন ফেস করছে, বা যখন ইন্টারভিউ ক্লিয়ার করে কাজে বসছে, সে দেখছে ওখানে হয়তো পাইচাম তাকে দেওয়া হয়েছে। তো পাইচামে কাজ করতে যে অভ্যস্ত না, তার পক্ষে প্রথম দিকে খুব অসুবিধা, তো শর্টকাট যায় না, সে তার সাথে রিলেটেবল না। তাই আমি যখন এই ক্লাসটা শুধু স্টার্টিং হচ্ছে বেসিক, আমি যখন ক্লাস করাবো মোস্টলি পাইচামে করাবো, এবং তার সাথে সাথে ভিএস কোডের ভিডিও ওর সাথে আস্তে আস্তে, ভিএস কোড লাইভ আমি করাতে না পারলেও ওর সাথে আর একটা অপশন করে ভিডিও আমি আপলোড করে দেবো রেকর্ড করে, যে ভিএস কোড মুডে কাজ করলে কিরকম হবে। মানে যেরকম আমরা কেউ ফায়ারফক্স ইউজ করি, ক্রোম ইউজ করি। এই হলো প্রথম কথা, যে ভিএস কোড আর পাইচামের মধ্যে পার্থক্য কি। নেক্সট হচ্ছে পাইচাম ইনস্টল। পাইচাম ইনস্টলের ক্ষেত্রে সবাই একটু কাইন্ডলি ফলো করবে। পাইচাম এখানে ফার্স্ট ডাউনলোড যে অপশনটা আছে, এটা থেকেও ডাউনলোড করতে যাবে না, কারণ এটা হচ্ছে পেইড ভার্সন। মানে পেইড হচ্ছে ডেভেলপারদের জন্য ভার্সন। তো সব থেকে ভালো সার্চ করে নেওয়া পাইচাম ফর কমিউনিটি ডাউনলোড। তারপরে এই ভার্সনটা আসবে, লোকে এটাকে ডাউনলোড করে নেয়, যে ইনস্টল করে তখন তাকে অ্যাক্টিভেশন কি চাই, তাহলে একটু স্ক্রল করবো আমরা। আমরা এটা ডাউনলোড করবো, পাইচাম কমিউনিটি এডিশন। এটা কি লেখা আছে, আইডি ফর পিওর পাইথন ডেভেলপমেন্ট। এর ফোকাসই হচ্ছে শুধু পাইথন ডেভেলপ করে, এখানে এইচটিএমএল ডেভেলপও হবে না, জাভাস্ক্রিপ্ট হবে না, সিএসএস ও হবে না। তাহলে আমরা ডাউনলোড করবো এটা, আমি লিঙ্কও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ডাইরেক্ট লিঙ্ক ডাউনলোডে ক্লিক করলেই হয়ে যাবে। এবার আমাদের এই যে ক্লাসটাকে আমি মার্চ করালাম, যে যা প্রত্যেক যত এক্সেল এর স্টুডেন্টকে আমি পাইথনে কেন নিলাম, এবার আসি মূল কথায়। আগে আমাদের পারপাস বুঝতে হবে, কোনো কিছু শেখার পারপাস না বুঝলে সেই শেখাটা কোনো শেখা হবে না, মানে সেটা ইন্টারেস্টও জন্মাবে না, আর সেটা আমি ফ্রুটফুল হবে না। আগে আমরা ডেটা অ্যানালিসিস বলতে কি বুঝতাম, এমএনসি হায়ার করে, আর যারা ইন্ডিয়াতে লার্জ কর্পোরেট তারা হায়ার করছে। নকরিতে, যারা নকরি রিকমেন্ডেশন পেজে আছে, মেল আছে, তারা চেক করবে ওয়ামোমো বলে, দেখবো ওয়ামোমো 1 সপ্তাহ আগে ডেটা অ্যানালিস্ট হায়ার করেছে। তাহলে ওয়ামোমো কি কোম্পানি, ওয়ামোমো কি টাইপের কোম্পানি? এফএমসিজি। আমি যারা ডে ওয়ানে ওয়ার্কশপে ছিল তাদেরকে আমি দেখেছিলাম যে কোন কোন সেক্টরে আমাদের জব ক্রিয়েশন গ্রোথ বাড়ছে, আমাদের অপরচুনিটি বাড়ছে। এফএমসিজি, এফএমসিজির কথা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এবার এই যে কোম্পানিটার, এর মোটো কি, রেস্টুরেন্ট বিজনেস, বাংলা কথা যদি বলি রেস্টুরেন্ট। তার 3-4টে মতন ডোমেইনস আছে,
সে চাইছে যে প্রত্যেকটা লোকেশনে আমি 3-4টা আউটলেট খুলবো, যেরকম যেরকম ক্যাটাগরির ভেরিয়াস লোক আছে অ্যাজ পার টেস্ট তারা আমার আসবে, আউটলেটে সেল হবে, ব্যাস। তার আদার্স কোনো অন্য অপশন নেই, সে কোনো ম্যানুফ্যাকচার করছে না, কিছু তৈরি করে বাইরে র প্রোডাক্ট বিক্রি করছে না। তাহলে এর ডেটা অ্যানালিস্ট দিয়ে কি করবে, কি ডেটা দেখবে? সবসময় আমার অ্যাজ এ অ্যানালিস্ট হতে গেলে মার্কেটের ট্রেন্ডকে বুঝতে হবে এবং এগুলো নিয়ে একটু ভাবতেও হবে, কারণ এইসবগুলো লজিক্যাল কোশ্চেন ইন্টারভিউতে আসে, ফেস হয়। এর কাজ হচ্ছে, তুমি যদি ভালো করে ভিজিট করো, দেখবে ওয়ামামার কোনো আউটলেটে প্রচুর ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না, লোকে লাইন দাঁড়িয়েছে, আবার কোনো আউটলেট ফাঁকা, সেরকম ফুটফল নেই। তাহলে ওর যে কস্টিং, ও যে কতটা সেল হবে, কতটা প্রোডাকশন কস্ট, এমপ্লয়ি কস্ট, এটা বের করবে কোথা থেকে? ও অ্যানালিসিস করবে কোথা থেকে? ডেটা পয়েন্টস থেকে। ডেটা পয়েন্টসটা ওর কাছে কি? যেটা আমি ক্লাসে এখন ডেটা করাচ্ছি, সেলস এন্ড অ্যাকাউন্টিং ডেটা। এবার সেলস আর অ্যাকাউন্টিং ডেটা নেবে ফার্স্ট অফ অল। এবার সেলস অ্যাকাউন্টিং ডেটা হচ্ছে প্রাইমারি মেজর, যেটা হচ্ছে ইন্টারনাল ডেটা, যেটা ওর নিজের সিস্টেম দেখছে, ওর যে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। সেকেন্ড ডেটা কোথা থেকে নিতে পারে? ধরো তুমি একজন ইউজার, তুমি ওয়ামামাতে গেলে, কিছুক্ষণ মেনু কার্ড দেখলে, আবার ব্যাক করে চলে আসলে, তার মানে তুমি গেছিলে, কিন্তু তোমার কোনো কারণে তোমার পছন্দ হয়নি বা হোয়াট এভার রিজন চলে এসেছে। তাহলে তোমার হাতে কি আছে? হাতে আছে একটা মোবাইল ফোন। মোবাইল ফোন কোথার সাথে কানেক্টেড? নেটওয়ার্ক। নেটওয়ার্ক ভেন্ডার কারা আমাদের, যেটাকে আমরা টিএসপি বলি, এয়ারটেল, জিও, আর ভিআই আর বিএসএনএল আছে আমাদের। এই জায়গাটার নাম খুব লোকে শুনেছে, আর ভোরে ভোরে লোকে স্পিড টেস্ট করেছে, ওকলা স্পিড টেস্ট, যখন 5G আর 4G লঞ্চ হয়েছে। ওকলার যদি কমিউনিটি দেখো, আমার সময় থাকলে আমি দেখাবো, ওকলা যত ডেটা আছে না, ডেটা ম্যাট্রিক্স বলে একটা সাইট আছে, ডেটা ওটা সেল করে দেয়। মানে প্রত্যেক ইউজার যত মোবাইল ইউজ করছে, তুমি যে স্পিড টেস্ট করছো, তার মানে তোমার জিও লোকেশনে তোমার কত দামের ফোন, তুমি কত তোমার মোবাইলে ব্যাটারি, সবকিছু ডিটেলস এর মধ্যে আসে। এই ডিটেলসটা কোথায় যাচ্ছে? ওর যে প্রত্যেকটা দোকানে তো জিও ম্যাপিং করা থাকে, এই জিও ম্যাপিং এ কত লোক ঢুকছে এবং সেটা কতটা আলটিমেট ফ্রুটফুল হচ্ছে, সেলে কনভার্ট হচ্ছে। তাহলে এখান থেকে একটা ডেটা পেলো, ডেটা পয়েন্ট টু। থার্ড হচ্ছে বিভিন্ন রকম ডিলস। ডিলস কি? বিভিন্ন কুপন। ধরো ওয়ামোমো কোনো কোম্পানির সাথে কুপন করে 1,000 কুপন ছাপালো, 1,000 কুপন ইউজারকে ডিস্ট্রিবিউটও করলো, ও কাছে ফেরত আসলো, মানে কুপনটা রিডেম হওয়ার জন্য আসলো 300। তাহলে 700 কুপনের কোনো রেসপন্স নেই। তাহলে ডেটা পয়েন্ট থ্রি। এইটাকেই ডেটা পয়েন্ট বলে। এই যে বড় বড় ব্রশিয়ার বিভিন্ন কোর্সে লেখা থাকে ডেটা পয়েন্ট, দিস আর দ্য ডেটা পয়েন্টস। এই ডেটা পয়েন্টের উপরেই একটা কোম্পানি দেখবে কখনো আউটলেট বন্ধ করে দেয় বা আউটলেটকে বড় করে। কোথাও দেখবে অ্যাপেলো ফার্মেসি ছোট দোকান, কোথাও দেখবে অ্যাপেলো ফার্মেসি বিশাল বড় দোকান, কিন্তু সেখানে ওষুধের দোকান আছে, কারণ ওর কাছে মার্কেট ডেটাটা আছে। আগেকার দিনে কি হতো? মার্কেট সার্ভে হতো, মানে কিছু লোক ম্যানুয়ালি সার্ভে করতো। এখন কি হয়ে গেছে? ডেটাতে সার্ভে হয়। এই ডেটাতে সার্ভে হয় বলে সুরুচির সঙ্গে 1,00,000 লোক ফুটফল হয়েছে। সত্যি কি 1,00,000 লোক কেউ গোনে? তার মোবাইলের লোকেশন জিও ফেন্সিং থেকে তোলা হয়, যে এত লোক এই লোকেশন সুরুচির সঙ্গে এতটার মধ্যে এই টাইম থেকে এই টাইম ব্যান্ডে ঢুকেছে, আবার এক্সিট হয়েছে এখান থেকে। এই এতটা ডিটেলস থেকে মাইক্রো অ্যানালিসিস বলে, এই মাইক্রো অ্যানালিসিস হয়, যেটা আমাদের কোভিড এর টাইমে সবচেয়ে বেশি কাজে লেগেছিল। তো এত হাই লেভেলে যখন আমরা কাজ করব, যাকে আমরা টেকনিক্যালি বলি টাইম সিরিজ অ্যানালিসিস। টাইম সিরিজ অ্যানালিসিস মানে একটা টাইম ব্যান্ড থেকে আরো একটা টাইম ব্যান্ডের মধ্যে আমার ডেটার বা কোনো কার আপস আর ডাউন কি হচ্ছে, এইটা করার জন্য আমার লাগবে পাইথন। এবং এই যে কোম্পানিটার উদাহরণ দিলাম, এর যে হায়ারিং হয়েছে, আমার কাছে স্ক্রিনশটটা যদি এই মুহূর্তে থাকে আমি তোমাকে দিয়ে দেবো গ্রুপে, দিয়ে ওখানে লেখা আছে পাইথন, ট্যাবলু আর এসকিউএল এক্সেল তো মেনশন করাই আছে, জানতে হবে, কারণ ওদের মোড অফ অপারেশন এইটা। তাহলে আমরা এটাকেও সাথে সাথে শিখতে হবে।
আর আমি এটাতে শুরু করার কারণ হচ্ছে আমরা কোথায় আছি এক্সেলে, একদম স্টার্টিং এ। যদি এটা গাছের পাতা হয় এখানে স্টার্টিং এ আছি। এখান থেকে যদি আমরা পাইথনও শুরু করি, আমরা অনেক কিছু এর সাথে কমন জিনিস বুঝতে পারবো যেগুলো রিলেটেবল, রিলেট করে করে পড়তে যাবো। রিলেট করে পড়তে পারলে কি এর কনসেপ্টও ক্লিয়ার হবে, এর কনসেপ্টও ক্লিয়ার হবে। আমি যদি পড়ে শুরু করি, আমি পড়ে শুরু করাতেই পারতাম, তাহলে তোমার আবার নতুন করে কিছু জিনিস করতে হবে। তাহলে ধরো এটা যদি এক্সেল এর গাছ, পাইথনের গাছটা সেম হতে হবে। এবার আমি 10 মিনিট তোমাদের টাইম দিচ্ছি, তোমরা জিজ্ঞেস করো তোমাদের কোথাও করো, আমি তো বলে গেলাম একটা না, তারপরে আমি করে দেখাবো পাইথনে কিছু সিনটেক্স থেকে বেশি। এক এক করে বলতে পারো যার যা কোয়েরি আছে। স্যার বললাম যে আমি এমনিতে আমার পাইথনে মানে বেসিকটা জানি। হুম হুম তো ওখানে স্যার আমি স্যার জুপিটার নোটবুকটা ইউজ করি, ঠিক আছে? হুম। তো ওটা কোনো ইস্যু হবে কি? না না, ইস্যু কিছু নেই। দেখো ঠিক আছে। জুপিটার নোটবুক তো লাইব্রেরির সময় ইউজ করবেই তুমি। ইউজুয়ালি হুম। পাইচামটাকে আইডিয়াল ধরা হয়, বেশি ইউজ হয়, তাই না? একটা তো প্ল্যাটফর্ম দিয়ে দেখাতে হবে, সেই জন্য পাইচামটা আমি ইউজ করছি। আমি যেমন বললাম ভিএস কোডটা আমি সাথে সাথে কন্টিনিউ রেকর্ডিং করে করে নিচে ভিএস কোডের ভিডিও দিয়ে দেবো, যেগুলো ভিএস কোডের সাথে ঠিক আছে। অ্যাপ্লিকেবল। হুম। আর স্যার বললাম যে স্যার মানে আপনি কি শেখাবেন তার সিলেবাসটা একটু দিয়ে দেবেন, হ্যাঁ? আমার ওখানে অলরেডি ছিল, অনেক হয়তো খেয়াল করেনি। ঠিক আছে, আমি আবার দিয়ে দেবো, আমি একবার ঠিক আছে। ফরওয়ার্ড করে দেবো, ক্লাসটা হয়ে যায়। হ্যাঁ স্যার, বলছি ওই কটা লাইব্রেরি শেখানো হবে এই পাইথনে? আপাতত তোমার যে 3টে মতো তো আমি ধরে রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট। এবার যেগুলো বাকি, ইম্পর্টেন্ট মানে ডেটা অ্যানালাইসিস হিসেবে যেগুলো হ্যাঁ কাজে লাগবে, দেখো মানে তাই পুরো তো? পাইথন তো আমি এখানে শেখাতে পারবো না কাউকে, আর সেটা হচ্ছে বিশাল আচ্ছা, লেন্দি, আর সেটা শিখে লাভও নেই, কারণ সবার এই লাভও নেই। পারপাস ঠিক। নেই। তো 3টে ধরে আমরা এগাচ্ছি, তারপর যদি আমি দেখি ট্রেন্ড ঘুরছে, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তখন আমরা এটা ভেবে দেখবো। আগে আমরা 3টে কমপ্লিট করি। কালকে আমি কিছু এসকিউএল এর প্রজেক্টস দিয়েছিলাম, ওই প্রজেক্ট গুলো আমরা পাইথনের সাথেও করে দেখবো। হ্যাঁ, ঠিক। আপনি বলুন দাদা, কোহিনুর দা। বলছি দাদা, এই মানে এই ব্যাচটা তো আগে থেকে শুরু হয়েছিল, তো আমি তো মোটামুটি মনে হচ্ছে মাঝখানে ঢুকলাম। মানে পাইথনের কি আজকেই ফার্স্ট ক্লাস? আজকে ফার্স্ট ক্লাস, ডে 1 লেখাই আছে, এটা ফার্স্ট। এক্সেলে আচ্ছা। আপনার সঙ্গে যেমন বলেছিলাম, এক্সেলে 2-3টে ক্লাস হয়েছে, আপনি রেকর্ডিং অলরেডি পেয়েও গেছেন, দেখতে পারেন। বাট হুম। দিস ইজ এ ফার্স্ট ক্লাস পাইথনের জন্য। মানে এক্সেল এক্সেল গুলো দেখে নিতে বলছেন, আর যদি কোনো সমস্যা থাকে আপনাকে এ করতে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। বাকিদের আর এই কোনো, পাইথনের পাইথন যেটা বললেন সেগুলো কি এই মুহূর্তে ডাউনলোড করে নেবো? না এখন কিছু করতে হবে না, ক্লাসের মধ্যে ক্লাসটা দেখুন, তারপরে তো ইনাফ টাইম আপনার কাছে আছে, নাহলে ডিস্ট্রাকশন হয়ে আচ্ছা, যাবে আপনার। ঠিক আছে। ওকে। বাকিদের কোনো কোশ্চেন আছে? নাহলে আমি শুরু করবো। স্যার পাইচামটা ডাউনলোড করতে হবে? হ্যাঁ, আমি লিংক দিয়ে দেবো। বাই চান্স কমিউনিটি এডিশন বলে সার্চ করে নিচে স্ক্রল করবে, হয়ে যাবে। আমার তো পাইথন করাই আছে, আমি ভিএস কোডে করিস, তাহলে কি শুধু না না, কোনো পাইচামটাই অসুবিধা ডাউনলোড নেই, করলে হবে তো? তুমি ভিএস কোডে করো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে। ওকে, চলো শুরু আপনি তো করছি। একদম পুরো পাইথনটাই করাবেন, না শুধু ডেটা অ্যানালিস্টের ডেটা পোর্শনটা? অ্যানালিসিস রিলেটেড, পুরো পাইথন তো এখানে সবার দরকার নেই, সেই জন্য অনেকটা সেটা লেন দিয়ে। স্যার আর একটা কথা বলছি, হুম। বলছি স্যার যখন ওই কর্পোরেটে যখন কেউ জবে যাবে তখন ওই ওই যে কি চাম বলে যেটা, হুম। ঠিক আছে, ওটাইতে কি কাজটা হবে এটা কোনো জায়গায় ঠিক নেই, নাকি ডিপেন্ডস ভিএস হয়, কোডে? বিভিন্ন জায়গায় হয়তো। ম্যাক্সিমাম পাইচামে কাজ হয় যদি অ্যানালিসিস হয়, কোথাও কোথাও ভিএস কোডও হয়। তো এটা তো দেখো, ভিএস কোনো কোডে কোনো হয়? জায়গায় এক্সেল তোমার 2021 কোনো কোম্পানিতে আছে, কোনো জায়গায় এখনো 2016 চলছে। এটা তার কোম্পানি হুম ডিপেন্ড হুম করবে, হুম। টিম ডিপেন্ড করবে, অনেক কিছু ব্যাপার আছে। তো তোমাকে আচ্ছা, দুটো ঠিক তিনটে আছে। দুটো জেনে যাবে, ম্যাক্সিমাম একটাতে ফোকাস করো, তোমার কোর নলেজটা থাকলেই বিশেষ ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। চলো আমি মুভ করছি। স্যার তাও পাইথনের কটা ক্লাস মানে করলে আমাদের ওই পার্টটা কমপ্লিট? দেখুন, আমি এই মুহূর্তে তো এভাবে কাউন্ট করিনি, কারণ আমি আলাদা করে একটা পাইথনের ব্যাচ হয়, এটা অলরেডি চলছে, সেটা হচ্ছে পুরো 100 ডেজে পাইথনের ডেভেলপার। আর আমি এখনো প্রপারলি এটা কাউন্ট হয়নি, তা আমি কাউন্ট অফিসিয়ালি তোমায় জানিয়ে দেবো যে কতগুলো ক্লাস আছে। ইউজুয়ালি এটা আমি রেখেছি হচ্ছে যে স্যাটারডে ক্লাসের পরে একটা টাইম করে রাখার চেষ্টা করেছি, যে স্যাটারডে জন্য ক্লাসটা থাকে সেকেন্ড অ্যান্ড ফোর্থ, তারপরে 1 ঘন্টা বাফার দিয়ে, কারণ সবাই ক্লাস করছে, সবার একটা মেন্টাল এক্সস্টন আছে,
তারপরে আমি 1 ঘন্টা করে পাইথন করানো, যাতে রিলেট করতে পারে আস্তে আস্তে। এক্সেল এর মতো অত বেশি আমরা একসাথে করবো না, করলে বেশি ওভারলোড হয়ে যাবে। আমি এক্সেল যদি 10% শিখি, এটা 5% করে করে শিখতে থাকি। আর কতগুলো ক্লাস হবে আমি সব কাউন্ট দিয়ে দেবো। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি আগের যে কয়টা ক্লাস হয়েছে এর আগে, আমরা তো আজকে তো নতুন। না, পাইথনে কোনো ক্লাস হয়নি, পাইথনের ডে 1 লেখাই আছে, দেখো ডে 1 আজকে ফার্স্ট এ- ক্লাস। সেটা তো বুঝতে পারছি, মানে এর আগে কয়টা ক্লাস হয়েছে? এর আগে এক্সেল এর 2টো ক্লাস হয়েছে, 2টো বা 3টে ক্লাস স্যার সম্ভবত হয়েছে। স্যার একটু দেখাবেন কোথায় ক্লাসগুলো আছে একটু? একটু পরে আমি এটা শেষ হয়ে যাক, আমি তোমাকে লাস্টে দেখিয়ে দিচ্ছি। হুম, উম, একটু ওয়েট করে যাও। ওকে, না আর মুভ স্যার করছি। মানে স্যার হ্যাঁ, যে ক্লাসগুলো হচ্ছে না সবগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না সেরকম। যেখানে যেখানে বুঝতে পারছো না পেপার পেন নাও, সেটা লেখো, মানে রাইট ইট ডাউন করো, আমি এটা বুঝতে পারলাম না, লিখে আমাকে পাঠাও। কালকেরও ক্লাস আছে, নাহলে দেখো পাতাল্য ফাতাল্যর সবাই আচ্ছা দেখা শুরু করে দিয়েছে। আমি আমি রিলে। স্যার, হ্যাঁ বলো। স্যার এই ক্লাসটা রেকর্ডিংটা তো পাওয়া যাবে তো, ডাউনলোড করে যদি আবার শুনি ভালো করে? তুমি রেকর্ডিং সব দেওয়া আছে তোমার কাছে, সবার কাছে, সবাই রেকর্ডিং দেখতে পাচ্ছ তো? এবার বলো তো, সবার কাছে রেকর্ডিং ক্লিয়ার আছে সবকিছু? বাকি স্টুডেন্টরা একটু হ্যাঁ বলো। হ্যাঁ স্যার হ্যাঁ, ওই রেকর্ডিং সব পাওয়া ক্লিয়ার। যাচ্ছে। তো স্যার রাজা ওটা শুধু না কোনো স্যার, স্যার ক্লাসটা শেষ হওয়ার পর রেকর্ডিংটা পাবো তো? সবকিছু পাবে ভাই, আমার এখানে কোনো ট্রান্সপারেন্সি জিনিস আমি কোনো এখানে ওই আরে গুগল, সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, অসুবিধা নেই। আমি গুগল ড্রাইভে পর্যন্ত লোককে দিই না, যে ওখানে যে গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিলাম ওই খুঁজে খুঁজে, যে একটা প্রপার ম্যানারে থাকে সেই জন্য। কোনো অসুবিধা নেই, নাহলে পার্সোনালি আমাকে ফোন করে নেবে, আমি ফোন অলমোস্ট ধরে নিই সঙ্গে সঙ্গে। হ্যাঁ সুমিত বলো। ঠিক আছে স্যার। স্যার ওকে, স্যার হ্যাঁ, ক্লাসটা স্টার্ট করুন আমাদের। করছি এ, করছি। সুমিত এবার বলো। স্যার কয়েকটা ভিডিও না স্যার স্টাক করে যাচ্ছে, মানে আর কি, আর একটা জায়গায় ছবি আঁকতে রয়েছে, তারপর আর এগাচ্ছে না কয়েকটা ভিডিওতে। তুমি কি ব্রডব্যান্ডে দেখো না মোবাইলে দেখছো, মানে মোবাইল এটাতে দেখছো? না স্যার, ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডে দেখছো? ব্রডব্যান্ডে তো হওয়ার কথা না ভাই। ঠিক আছে, আমাকে একদিন কালকে তো হবে না, আমি সোমবার তুমি আমাকে আবার সিস্টেমটা দিও তো রাত্রিবেলা, আমি দেখবো তোমার সাইটে গিয়ে কোনো ইস্যু, ব্রাউজার ইস্যু আছে নাকি। ওকে, আমি দেখে নেবো। স্যার আমারও সেম প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, আমি সবাইকে একবার দেখে নেবো, একটু আমাকে ক্লাসটা শুরু করে নি, আমি দেখে নিচ্ছি, লাস্টে একবার দেখিয়েও দিচ্ছি আমি। Okay? চলো, এই হচ্ছে পাইচাম যখন আমরা ওপেন করবো ফার্স্ট। এই হচ্ছে পাইচামের ওপেনিং ওয়েলকাম সিন। ওয়েলকাম স্ক্রিন থেকে দেখাচ্ছি আমি। এটা সেম আসবে উইন্ডোজ কম্পিউটার যাদের, তাদেরও সেম আসবে। আমরা কোথায় যাব? নিউ প্রজেক্টসে, আমরা নতুন প্রজেক্ট বানাচ্ছি, পাইথন প্রজেক্ট, যেরকম নাম আছে সেরকমই তাই, আমি কিচ্ছু চেঞ্জ করছি না। ক্রিয়েট গেলাম। কিছুক্ষণ টাইম নেয় ওটা ইন্ডেক্সিং করতে। এই ওপেন হলো পাইথন কনসোল। পাইথন কনসোল কোথা থেকে ওপেন করব? যেহেতু আমার সিস্টেমে পাইথন ইনস্টল ছিল, আমার এই পাইথন আইকন দেখাচ্ছে কনসোল। কনসোল মানে যেরকম আমরা ছোটবেলায় গেমের কনসোল জানতাম, মানে যেখানে আমরা এই বিভিন্ন রকম জয়স্টিক ইউজ করে গেম খেলতাম, সেটাই হচ্ছে এখানে কনসোল হিসেবে, যেখানে আমি কিছু ইনপুট দেবো, ও কিছু আমাকে আউটপুট দেবে, জাস্ট বার্টার সিস্টেম। এবার পাইথনের ক্ষেত্রে আমরা এক্সেল যেমন স্ট্রিং সিনটেক্স শিখেছি, পাইথনের সিনটেক্স আছে। তো কোনো জিনিসকে এক্সেলে প্রিন্ট করতে আমি সাথে এক্সেলটা ওপেন করি, রিলেট করে পড়লে পড়াটাতে ভালোভাবে বোঝা যাবে। ম্যাকের এক্সেল না এত, ধরো এটা এক্সেল,
তাই এক্সেলে কিছু প্রিন্ট করতে গেলে উইথ দ্য ফাংশন আমরা ইউজ করি ইকুয়ালস টু অর মাইনাস। সেম জিনিসটাই যদি আমার পাইথনে প্রিন্ট করতে, পাইথনকে শুধু প্রিন্ট বললেই হয়। পাইথনকে কি বলতে, প্রিন্ট। প্রিন্টের পরে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। দেখো এক্সেল এর সাথে রিলেট হচ্ছে, ওখানেও ফার্স্ট ব্র্যাকেট হতো যেখানে আমি সিনট্যাক্স দিতাম। এবার এই যে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমার ইনপুট সেকশন অফ পাইথন, যেখানে আমি যা পাইথনকে দেবো পাইথন সেটাই আমাকে ছেপে দিয়ে দেবে, জাস্ট একটা জেরক্স মেশিনের মতো। এবার আমার কাছে কিছু যদি টেক্সট লিখতে হয়, টেক্সট লিখতে গেলে এক্সেল এর নিয়ম কি, ডবল কোটেশন মাস্ট, সেভ এখানেও ডবল কোটেশন মাস্ট। কি ডবল লিখবো, হ্যালো ওয়ার্ল্ড, যেটা জেনারিক হ্যালো ওয়ার্ল্ড। এই টেক্সটটা আমি লিখলাম, আমি অন্য কিছু লিখতে পারি। যে মুহূর্তে আমি এন্টার মারলাম, আমি প্রথমে কি লিখেছিলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমার রেজাল্ট কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। মানে প্রিন্ট আমি করতে দিয়েছি এই লেখাটাকে, প্রিন্ট আর লেখাটা আসবে না, প্রিন্টের পরে যে জিনিসটা আসছে সেটাই আমার হচ্ছে আউটপুট অফ রেজাল্ট, সেম অ্যাজ এক্সেল এ ইকুয়ালস টু যখন ফর্মুলা আমরা লিখি। তাহলে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে প্রিন্ট এক্স মানে পাইথনে প্রিন্ট কি, পাইথনে প্রিন্ট হচ্ছে এক্সিকিউট অর্ডার হুইচ ইজ ডাইরেক্টলি অ্যাক্টিভ দ্য ইনসাইড টেক্সট কন্টেন্ট। কারণ আমি ইনসাইডে যাই দেব এটা টেক্সট হিসেবে ট্রিট হবে পাইথনে, এটা হচ্ছে অ্যাক্টিভেশন পার্ট। এবার আমরা শিখবো ভেরিয়েবল, তার আগে আমি শিখবো ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন বলতে আমি একটু বোর্ডে যাই, খুব গুরুত্বপূর্ণ জিনিস পাইথনের ক্ষেত্রে, ইন্ডেন্টেশন মাস্ট। এবং যেটা আমি এক্সেলে যে প্রজেক্ট হোমওয়ার্কটা দিয়েছি সেখানেও কিন্তু এটা বিশাল পার্ট আছে, যারা করেছে বা যারা করবে তারা জানতে পারবে, অলরেডি সলিউশন ভিডিও আমার রেকর্ড হয়ে গেছে আজকে। ইন্ডেন্টেশন হচ্ছে, ধরো আমি লিখলাম ইফ 5 is greater than 2, আমি করলাম কি, এই লেখাটা শেষ হলো, পরের লাইনে লিখে দিলাম প্রিন্ট 5 is greater than 2। তাহলে এই যে লাইনটা আর এই লাইনটা স্টার্টিং হচ্ছে সেম লেন্থে, মানে যদি রুলার ইউজ করি তাহলে সেম লেন্থে শুরু হচ্ছে। কিন্তু আমাদের লেখার পাইথনের ক্ষেত্রে নিয়ম হওয়া উচিত ট্রি ফরম্যাটিং। ট্রি মানে এটা যদি প্রথম লাইন স্টার্টিং হয়, সেকেন্ড লাইন হবে এইভাবে, এতটা গ্যাপ থাকবে, এই জায়গাটা কি আমার গ্যাপ। এই যে গ্যাপ পার্টটা একে আমরা কি বলি, ইন্ডেন্টেশন। এই ইন্ডেন্টেশনের কাজ হচ্ছে প্রপার ফরম্যাটিং কে ম্যানার করা। যদি তুমি ইন্ডেন্টেশন কিছু না করো, পাইথন এভাবে লেখো, সঙ্গে সঙ্গে এরর শো করবে। ধরো আমি একটা লিখে দেখাচ্ছি ইন্ডেন্টেশন কি, পাইচাম রিড অনলি হয়ে গেল কি করে, লিখলাম ইফ 5 greater than 2। যে মুহূর্তে আমি টাইপ করলাম আমার এখানে গ্যাপটা আমি দেখতে পাচ্ছি অটো গ্যাপিং হলো, এই অটো গ্যাপিংটাই হচ্ছে পাইথনে ইন্ডেন্টেশন। যেহেতু এখন আমাদের অ্যালগোরিদম এবং টুলস এর সবকিছু খুব হাই লেভেলে উঠে গেছে, এটাকে যদি আমি এইভাবে ব্যাকস্পেস দিয়ে মানে ফোর্সফুলি যাই আর লিখি প্রিন্ট and then execute, কি দেখাচ্ছে, ফাইল ইনপুট লাইন 1 if 5 greater than 2 is a syntax error। প্রথম কথা তো আমি এখানে একটা সিনট্যাক্স দেওয়াটা গন্ডগোল হয়েছে, সেটা ওই সিনট্যাক্সটা আমি পরে চেক করে দিচ্ছি, এটা দেওয়ার কথা।
সেকেন্ড হচ্ছে এই যে আমার তিনটে ডট দেখাচ্ছে, সিনট্যাক্সটা করে আছে তিনটে ডটে আগে দেখাচ্ছি, তিনটে ডট মেনশন করছে আমার ইন্ডেন্টেশনটা দেওয়া দরকার ছিল, কিন্তু আমি ইন্ডেন্টেশনটা দেইনি। এই যে অটো গ্যাপিং যেটা, সেটা মাথায় রাখতে হবে। এখন মনে রাখতে অত আর হয় না কাউকে, আগেকার দিনে যেটা করতো ম্যানুয়ালি, কিন্তু কেউ যদি ভুলভাবে ব্যাকস্পেস দেয় তাহলে তার এরর আসবে। এই হলো ইন্ডেন্টেশন পার্ট। ইন্ডেন্টেশন পার্ট এক্সেলেও খুব দরকার। অনেকেই এটা বলে না যে ভয়েস ডাব্লিউ দিয়েছি সেটা লোকে কিভাবে করবে, যেহেতু তোমরা অনেকে করবে আজকে রাতে বা অনেকে করে ফেলেছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানেও লেখা আছে 5 > 2 কমা সামথিং লেখা আছে ইয়েস, আবার দেওয়া আছে 6 > 3। এই যে আমি বারবার পাশে লিখছি, পাশে লিখতে লিখতে একটা টাইমে যদি বিশাল ফর্মুলা হয় আমার বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটা আমি ব্রেক করে করে লিখতে পারি। ব্রেক করে যদি লেখা যায় তাহলে কত সুবিধা হয় বুঝতে, কিন্তু এক্সেল এখানে ব্রেক করা যায় না। সেটা আমি কালকে দেখাবো যে এক্সেলে কি করে ব্রেক করতে হয়। তাহলে এখানে ইন্ডেন্টেশন দরকার, কিন্তু পাইথনে ইন্ডেন্টেশন বেশি দরকার। এবার এসকিউএল এর ক্লাস যখন আমি করেছিলাম ডে 1, আমি একটা জিনিস শো করেছিলাম যেটা হচ্ছে কমেন্টিং। কমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন ডেভেলপারই হোক বা যে কোনো কাজই করুক, যদি আমি কোনো কিছু কমেন্ট না লিখে যেতে পারি, তাহলে আমার পরে যে কাজটা করবে আমার টিমমেটস বা অন্য কেউ, বা আমিও যদি পরে কাজটা করি, আমি কখনোই সেই কাজটা বুঝতে পারবো না। উদাহরণস্বরূপ যারা এই ক্লাস করেনি তাদের জন্য, আমি কোনো একটা ফাংশন লিখলাম, আমার কাজের শিফট শেষ হয়ে গেছে 12টায়, এই ফাইল আমি দিয়ে দিলাম অন্য কাউকে স্ল্যাকে, যে কাজ করবে 12টা 5 থেকে পরের শিফটে। এবার আমি এটা কোনো কমেন্ট লিখিনি। এই কমেন্টিং আমাদের কমার্সের ভাষায় বলা হয় ন্যারেশন। এখন সফটওয়্যারের ক্ষেত্রে আসলে কমেন্টিং বা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও তার সেম নামই থাকে। তাহলে সে কেন লিখেছিল সে আর বুঝতে পারছে না। তাহলে এসকিউএল এ যেমন কমেন্ট করতে গেলে দুটো ডট, পাইথনের ক্ষেত্রে সবচেয়ে ইজি, আমরা খুব পরিচিত ওই হ্যাশ সাইনের সাথে সোশ্যাল মিডিয়ায় হ্যাশ ইউজ করলেই সেটা কমেন্ট হয়ে যায়। দেখি কি হয়, দিলাম আমি হ্যাশ, দিস ইজ কমেন্ট, আর দিস ইজ কমেন্ট। দুটো লেখার মধ্যে কালারিং চেঞ্জ, যে মুহূর্তে আমি হ্যাশ সাইন করছি এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। নিচেরটাতে আমি শুধু টেক্সট লিখছি, কোনো রকম হ্যাশ সাইন ইউজ করছি না, এটা কিন্তু কোনো কমেন্ট হয়নি, বাট এটা একটা কমেন্টে পরিণত হয়েছে যদি এটাতে আমি ইউজ করি কমেন্ট। তাহলে একজন প্রপার ডেভেলপারই হোক বা ডেটা অ্যানালিসিস হোক, তার সব থেকে ভালো কাজ হবে সে প্রত্যেকটা স্টেজে কমেন্ট লিখে লিখে কাজ করবে, তাতে পরে কাজের ক্ষেত্রে সুবিধা এবং সেটাকে গো থ্রু করতে ইজি হয়। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম, নতুন পেজ নিই। এক, প্রিন্ট ফাংশন, দেন ইন্ডেন্টেশন, দেন কমেন্টিং। যারা কখনো পাইথন করোনি তাদের কাছে এই তিনটে ইজি আছে, তিনটে বোঝা গেল না? ওই তিনটে আবার বোঝাবো, একবার বলো। যারা কখনো পাইথন করোনি, ফার্স্ট টাইম আমার ক্লাসে দেখছো। স্যার আমার তো নতুন, একটু আরেকবার বলে দিলে খুব ভালো হয়। ঠিক আছে, আর কেউ? আমাকে একটু প্রথম থেকে স্টেপসটা একবার এলাবোরেট করে দিন। হ্যাঁ, আর কারো কিছু আছে ম্যাডাম? হ্যাঁ স্যার, একটু দেখিয়ে দিন স্যার। দেখিয়ে দিচ্ছি। স্যার একটু রেখে দিন। ঠিক আছে, দেখাতে কোনো অসুবিধা নেই, ডাউট ক্লিয়ার হওয়া নিয়ে কথা, 1000 বার দেখালেও অসুবিধা নেই কোনো। একদম স্টার্ট করছি ফার্স্ট থেকে। নতুন কনসোল নিলাম, কি করছি, প্রিন্ট। প্রিন্ট কি,
দিস ইজ পাইথন আন্ডারস্কোর ডে 1। আজকে আমাদের ডে 1 ক্লাস, তো এটা আমি প্রিন্ট করতে চাইছি। এন্টার। রেজাল্ট আসলো কি দিস ইজ পাইথন ডে 1। এই ফাংশনটার কাজ হচ্ছে আমি যা বলবো পাইথনকে, পাইথন সেটাই আমাকে ঘুরিয়ে বলবে, জাস্ট লাইক আমরা মিরর, আমরা যেমন কোনো আয়নার সামনে দাঁড়ালে আমাদেরকেই দেখতে পাই, সেটাই হচ্ছে পাইথনের প্রিন্ট ফাংশন। শুধু প্রিন্ট লেখাটা আসবে না, বাকি যা ভিতরে লিখবো ওটাই বলবে। সেকেন্ড আমরা কি শিখবো? সেকেন্ড হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন হচ্ছে একটা প্রপার ম্যানারে প্রত্যেকটা কোডকে লেখা, যাতে সেটা ট্রি স্ট্রাকচারে হয় এবং সেটা রিডেবিলিটিটা বাড়ে, বুঝতে সুবিধা হয়। আগেকার দিনে যারা পাইথন ডেভেলপ করতো তাদেরকে ম্যানুয়াল ইন্ডেন্টেশন চেক করতে হতো। এই ইন্ডেন্টেশন শুধু পাইথনের জন্য না, এসকিউএল, এক্সেল প্রত্যেকটা টুলের জন্য দরকার। কারণ যখন সে প্রোগ্রামিং এ চলে যাবে তখন সে যদি ইন্ডেন্ট না করে, তার লেখাটা লেফট টু রাইটে এতটাই দীর্ঘ হয়ে যাবে, সেই লেখাটা কখনো নিজেই পড়তে অসুবিধা হবে, স্ক্রল করতে থাকবে। আর যদি স্টেপ বাই স্টেপ থাকে সুবিধা, তাহলে ইন্ডেন্টেশন কি? এক্সাম্পল, if 5 greater than 2, then print 5 is greater than 2। তাহলে এই যে if এর পরে 5 greater than 2, এই যে লেখাটা, এর মাঝখানে যে স্পেসটা, এই যে যেটা ব্লু আইকন সিলেকশন দিয়ে শো হচ্ছে, কার্সারটা মুভ করছে, এই পার্টটা হচ্ছে ইন্ডেন্টেশন। এখন ইন্ডেন্টেশন মনে রাখতে হয় না, অটোমেটিক আসে, কিন্তু সবার জেনে রাখা দরকার ইন্ডেন্টেশনটা আমার কাজ ঠিকঠাক করছে নাকি, কোনো রকম ইন্ডেন্টেশন ঘেটে গেছে নাকি। সেকেন্ড কি শিখবো? সেকেন্ড হচ্ছে কমেন্টিং। আমরা সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ খুব ইউজ করি, তাহলে হ্যাশট্যাগ দিয়ে যখনই কোনো ওয়ার্ড লেখা হবে, তার কালার জেনারেল ইউজ লেখার থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যখন আমি জেনারেল কিছু লিখছি, তার কালার হচ্ছে ভেরিয়েবল অ্যাপ্রোচ, কারণ ইজ হচ্ছে পাইথনে একটা বিশেষ ফাংশন, সেই জন্য এটাকে আলাদা কালার দেখাচ্ছে। বাকি দুটো জেনারেলিটি হোয়াইট। আর যখন আমি হ্যাশ ইউজ করছি, অল আর শোয়িং দ্য গ্রে, মানে এটা একটা কমেন্টে পরিণত হয়েছে। এই তিনটে হলো বেসিক পাইথনের স্টার্ট আপ, মানে এটা প্রথম সিঁড়ি, প্রথম ধাপ ছিল। এবার একটু এগাই, মেইন জায়গায় আসি ভেরিয়েবল। ভেরিয়েবলের একটা উদাহরণ আমি কালকের, যদি সম্ভব না হয় সোমবার সকালে গ্রুপে দিয়ে দেবো। কোনো তো রেকর্ডিং দেখাও না, ভেরিয়েবলটাকে আরো ভালো করে বোঝানোর জন্য আমি এখন যতটা পারছি বোঝাচ্ছি। এই একটা বৃত্ত, গোল এখানে হচ্ছে না, সরি, যতটা গোল হয়েছে। এই একটা জিনিস বস্তু, এটা আমরা আজ পর্যন্ত নাম জানি না। এই জিনিসটাকে বোঝার জন্য কিছু জ্ঞানী গুণী লোক এটার নাম দিল বল। তারপরে আরো কয়েক বছর পরে এর নামের পরিবর্তন হলো ক্রিকেট বল। তাহলে প্রথমে এই ছিল কোনো নামবিহীন প্রাণী, মানে প্রাণী সরি বলা উচিত না, নামবিহীন জিনিস, অবজেক্ট, যার কোনো নাম নেই। এইটার নামকরণ হলো একটা টাইমে, তাকে বল, এবং সেটা বিবর্তনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ভেরিয়েবলও হচ্ছে নামকরণ করা। যদি বলের জায়গায় থাকতো এক্স, আর এক্স এর সমান সমান ধরতাম রাম, তাহলে রামকে বোঝাচ্ছি এক্স দিয়ে আর এক্স কে বোঝাচ্ছি রাম দিয়ে। মানে যে রাম, বাড়িতে যে রাম, অফিসে সে এক্স, আর অফিসে যে এক্স সে বাড়িতে রাম। যেরকম আমাদের ভালো নাম মানে গুড নেম, যে নামে আমরা আধারে আছে, প্যান আছে, অফিসে চাকরি করি, স্কুল কলেজে পড়েছি। আর আমাদের বাড়ির নাম আর একটা কিছু, যার যেটা বাড়ির নাম। তাহলে এই যে গুড নামের ভেরিয়েবলটা কি, ভালো নামের ভেরিয়েবল আমাদের বাড়িতে হচ্ছে
এই যে বাড়ির ডাকনাম। তাহলে কোনো জিনিসকে যখন আমরা অন্য নামে ডিনোট করি সেটাকে আমরা বলি ভেরিয়েবল। একদম বেসিক, কোনো কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজে যাচ্ছি না, কোনো পুঁথিগত ল্যাঙ্গুয়েজে যাচ্ছি না, একে বলা হয় ভেরিয়েবল। তাহলে যদি যেমন দেখালাম এক্স, সেরকম ভাবেই আমি যদি পাইথনে লিখি এক্স ইকুয়ালস টু রাম, এবার প্রিন্ট করি এক্স, সঙ্গে সঙ্গে আমার রেজাল্ট আসছে হচ্ছে এক্স ইকুয়ালস টু রাম, রেজাল্ট আসছে রাম, মানে এক্স ডিনোট করেছি, রামকে ডিনোট করা হয়েছে, রেজাল্ট আমার এক্স। যেহেতু আমি আবার এক্স কে প্রিন্ট করতে বলছি, তাহলে এক্স কাকে শো করছে? এক্স হচ্ছে রামকে শো করছে, তাই রেজাল্ট হলো রাম। বলো, ডাউট আছে? ভেরিয়েবলের একদম ফার্স্টে কোনো ডাউট আছে তার কারণ? ডাউট থাকলে বলো। প্রতীক, জয়দীপ, কোহিনুদ্দা, তাহলে কি আমি কন্টিনিউ করব? ডাউট না থাকলে কন্টিনিউ তাহলে করছি। হ্যাঁ স্যার, করুন স্যার। হ্যাঁ স্যার করুন করুন। ওকে, হ্যাঁ স্যার কন্টিনিউ করে দিন। তাহলে আমরা ভেরিয়েবল তো জানলাম, তাহলে ভেরিয়েবলের পরে আমরা ভেরিয়েবলের নেচারটা জানা দরকার। প্রত্যেকটা ভেরিয়েবলের নেচার আলাদা আলাদা হয়। ধরো 3 এ বি সি একসাথে আছে বা 3 আছে, আবার আছে 3.0। তিনটে জিনিস আমার মধ্যে আছে। তিনটে জিনিস সেম? তিনটে জিনিস সেম না। এ হচ্ছে ইন্টিজার, এবিসি কি? এবিসি হচ্ছে স্ট্রিং, আর 3.0 হচ্ছে ফ্লোট। এবার স্ট্রিং থেকে শুরু করছি। স্ট্রিং কেন বলছে এটাকে? তাই ধরো এটা একটা পুঁতির মালা ধরছি, এটা কি দিয়ে কানেক্ট আছে? একটা ধাগা, যাকে হিন্দিতে ধাগা বলে, বাংলায় সুতো, বা ইংলিশে স্ট্রিং অনেকে বলে, স্ট্রিং দিয়ে কানেক্ট আছে। যদি এই ধাগার জায়গায় আমি কোনো ওয়ার্ড লিখে দিই বি সি ডি ই এফ, এইগুলো একে অপরের সাথে কানেক্ট আছে কি দিয়ে? একটা নির্ধারিত স্ট্রিং দিয়ে। তাহলে এই যে কখনো কোনো ওয়ার্ডের গ্রুপকে, এই ওয়ার্ডের গ্রুপকে পাইথনে বলা হয় স্ট্রিং, কারণ এরা একে অপরের সাথে কানেক্টেড থাকে, সেই জন্য একে ডাইরেক্ট ডিনোট করা হয় স্ট্রিং। যেরকম আমাদের হিন্দু ধর্মে গোত্র আছে, সেরকমই এর নেচার হচ্ছে, এ হচ্ছে স্ট্রিং গোত্রের প্রাণী, সেই জন্য স্ট্রিং। 3 কি? 3 একটা সংখ্যা যার কোনো ডেসিমেল পয়েন্ট নেই, তাকে ডিনোট করা হচ্ছে আই, মানে ইন্টিজার দিয়ে। কিন্তু 3 এর পরে যখনই একটা জিরো বা ডেসিমেল পয়েন্ট হয়ে যাচ্ছে, এ কি হচ্ছে? ফ্লোটিং হয়ে যাচ্ছে। ফ্লোটিং তার অর্থ হচ্ছে ভাসমান, কিন্তু এ তো অঙ্কে এই তো আর ভাসতে পারবে না, কারণ এই 3.0 একটাও জিরো হতে পারে, এর জিরো শতাধিক হতে পারে, এর কোনো কন্ট্রোল নেই। সেই জন্য একে ফ্লোট বলা হয়েছে, কারণ
এই 0 একটা হতে পারে, কোনো ক্ষেত্রে 0 1 2 এরকম হতে পারে, কোনো ক্ষেত্রে 0 2 3 4 5 বাড়তে পারে। তো প্রত্যেকটা যখন কোনো স্ট্যাটিক মানে আমার হাতে নেই, এ বাড়া কমা, এই জন্য একে ফ্লোটিং বলা হয়েছে। এই তিনটে হচ্ছে বেসিক আছে, এছাড়া প্রচুর অসংখ্য আছে যা হয়তো সব পড়াও যাবে না, আমি তার লিস্ট দিয়ে দেবো আস্তে আস্তে যখন এগাবে ক্লাস। কিন্তু বেসিক হচ্ছে স্ট্রিং, ইন্টিজার এবং ফ্লোট। এবার এটা তো আমি মুখে বললাম, আমাকে তো প্রমাণ করতে হবে, আমার মুখের কথায় তো কোনো দাম নেই। যদি তাকে প্রমাণ করতে হয়, তাকে আমাকে লিখতে হবে একটা নাম্বার নিলাম 5 বা 3 দিয়ে করেছিলাম 3, x ইকুয়াল টু 3 নিলাম, ভেরিয়েবল সিলেক্ট হয়ে গেছে। এবার করব প্রিন্ট টাইপ x। টাইপ মানে ওর যে ভেরিয়েবলের যে টাইপটা, সেই টাইপটা চেক করার জন্য যে এন্টার করব, আমার এখানে কি দেখাবে যে ক্লাস ইন্টিজার। ও কোন ক্লাসে পড়ে? ও হচ্ছে ইন্টিজার ক্লাসের মধ্যে পড়ে। আবার আমি যদি লিখে দিই x ইকুয়ালস টু abc প্রিন্ট x টাইপ x, তাহলে ও কি কোডটা ইয়ে হলো না, প্রিন্ট y equals to abc। তাহলে কোন ক্লাসের মধ্যে পড়ছে? ও হচ্ছে স্ট্রিং ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই হলো আজকে আমাদের ডে 1 এর বেসিক পাইথন। এর থেকে বেশি করালে সব হচপচ হয়ে যাবে। তাহলে পাইথনে আমাদের এখন মেন কাজ কি হবে? আমাদের পাইথন ইনস্টল করা। ইনস্টলেশন আমি দেখিয়ে দিয়েছি, লিংক দিয়ে দেবো। এক্সেল এর মতো অ্যাক্টিভেশনের কোনো ঝামেলা নেই, জাস্ট ডাউনলোড নেক্সট নেক্সট করো, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এর থেকে ইজি কোনো ইনস্টলেশন হয় না। সাথে অবশ্যই সবাই পাইথন ডাউনলোড করবে। অফিসিয়াল পাইথন সাইটে গেলে লেটেস্ট যে ভার্সন, সেই ভার্সন ডাউনলোড করবে। 70 থেকে 72 এমবি হয়, ওটা ইনস্টল করে নেবে। আর যে কোনো একটা আইডি, যেটা ভিএস কোড, যদি তোমার ভিএস কোড পছন্দ হয় ভিএস কোড বা পাইচাম, এটাতে সুবিধা। বলো, আমি একবার পোর্টালটা দেখাবো, অনেকের ইস্যু হচ্ছে শুনছি, পোর্টালটা দেখাবো। তার আগে বলো কারো কোনো কোয়েরি কোশ্চেন কিছু থাকলে। হ্যাঁ দাদা বলুন। কিন্তু আমি বলছি পাইথনের যে মানে ডাউনলোড করবো পাইক্যামটা হুম, বা ভিএস কোড ডাউনলোড করতে পারি, দুটোর ফাংশন এক, তাই তো? দুটো ফাংশন এক, বাট আমি বলবো হুম। যে পাইচামটা আপনি পাইচামটা ইউজ করুন, পাইচামটা বেটার। আচ্ছা আচ্ছা। মানে ওটা আমি মানে টেস্টের জন্য করে দেখতে পারি, যদি মানে ইন ফিউচার যদি কাজে লাগে। একবার মানে ডাউনলোড করে পরে আনইনস্টল করে দেবো, একবার দেখে নেবো। হ্যাঁ করে নিন, কোনো অসুবিধা নেই। আর ওই ইন্ডেন্টেশন যেটা বললেন না দাদা, সেটা বললেন যে ওটা চেক করতে হবে ঠিক আছে কিনা, মানে চটকে যেতে পারে বা ইয়ে হয়ে যেতে পারে। তো সেটা যদি কোনো কোনো কাজ করতে করতে কিছু প্রবলেম হয়ে গেল, সেটা আবার কি করে ঠিক করব? ইন্ডেন্টেশনটাকে আপনাকে নিজেকেই ক্রস চেক করতে, দেখুন ইন্ডেন্টেশন তো এখন আর ম্যানুয়ালি কিছু কাউকে করতে হয় না, অটোমেটিক্যালি আচ্ছা। সবকিছু হয়ে যায়। এবার যদি হুম। হয় না ব্যাক স্পেস লেগে গেল, মানুষের তো, আমরা হিউম্যান, আমাদের হিউম্যান এরর থেকেই যায় একটা, তখন হ্যাঁ, আমাদের, আমার হাতে চাপ পড়ে গেল একটা হ্যাঁ কাজ তখন করতে আপনার করতে। শো করবে যে ইন্ডেন্টেশন এরর বলেই শো করবে। তখন আপনি ওটাকে আচ্ছা নিজেকে ম্যানুয়াল ওখানে হাইলাইটও হয়ে যাবে রেড বলে, তাহলে আপনি শো আচ্ছা, চেক করে নিতে পারেন। ঠিক ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কারো যদি কোয়েরি না থাকে, পোর্টালে একবার মুভ করছি। কিন্তু রিকোয়েস্ট, আমি আগের দিনও বলেছি, কোনো ক্লাসকে ফেলে রেখো না। ক্লাসের পরে কাইন্ডলি একবার হলো, সেটা সঙ্গে সঙ্গে ভালো না লাগলেও পরে একটা টাইমে সেই জিনিসটাকে প্র্যাকটিস করা হ্যাবিট করা উচিত। যত প্র্যাকটিস তত ব্রেনে থাকবে জিনিসটা।
এবার হচ্ছে সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ, ওয়েবসাইট এলএমএস দেখতে পাচ্ছ? একবার হ্যাঁ বলে দাও, কারণ আমি গুগল দেখতে পাচ্ছি না এখন আর। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, ফার্স্টে লগ ইন আমি একবার লগইন আমি দেখিয়ে দিচ্ছি, লগ ইন সিস্টেমেই যারা প্রথম করছে। এবার বলো কার কোন ভিডিওতে সাউন্ড এরর আছে, ভিডিও প্লে হচ্ছে না, একজন করে আগে বলবে। স্যার এই পেজটা আমি পাইনি এখনো, মানে অবশ্যই আমি আজকে ফার্স্ট ডে, এই একটা ইস্যু। তোমার নামটা দাও তুমি, আমি তো প্রোফাইল থেকে আবার অন্য পেজে আছি না, বুঝতে পারছি না, এক মিনিট। হ্যাঁ সুমিত বলো, আমি বলছি একটা করে, সুমিতে নিয়ে নিস, সুমিত বলো। স্যার ডাটা ম্যানেজমেন্ট ঢোকা আছে তো আজকে ওই ক্লাসে স্যার প্রবলেম হচ্ছিল। দাঁড়াও, আওয়াজ আসছে খুব, আরেকবার বলো। ডাটা ম্যানেজমেন্টের যে সেকেন্ড ক্লাসটা আছে ওই ক্লাসে প্রবলেমটা বেশি হচ্ছে। ডেটা অ্যানালিসিস সেকেন্ড, কি প্রবলেম আসছে? দাঁড়াও ওপেন করি। এটা তো ডেটা ম্যানেজমেন্ট 2 উইক 2। হ্যাঁ এবার আমি অডিও চালাচ্ছি না, অডিও চালাচ্ছি, চলো অডিও চালাচ্ছি, প্লে করলাম। তো এটার পারপাসই হলো কনক্যাটিনেশনের মডার্ন ফর্মুলা হচ্ছে। এবার বলো কি প্রবলেম আছে? এই জায়গাটা পুরো আটকে যাচ্ছে, তারপরে অডিওটা ঠিক চলছে কিন্তু ভিডিওটা চলছে না স্যার তখন। কোনো টাইম বলতে পারবে কোন টাইমে হয়েছে এটা? স্যার ওটা তো খেয়াল করিনি, কিন্তু ওই 20-22 মিনিট এরকম কিছু একটা হবে, তারপর থেকে আটকে যাচ্ছিল ভিডিওটা। বাকি যারা আছো তারা কাইন্ডলি আমাকে জানাতে পারবে আজকে চালিয়ে যে অন্যদেরও কি সেম প্রবলেম হচ্ছে নাকি? বাকি তো সবাই পোর্টালে একটু কাইন্ডলি জানালে ভালো হয়, কারণ আমি না এখানে যতবার এটা এসেছে কোয়েরি আমি বারবার ওপেন করে দেখেছি মোবাইল থেকে, আমার এখানে আসেনি। আমি সবার থেকে ফিডব্যাক নিই, এটা দেখছি আমি, তাহলে ভিতরে সার্ভার থেকে আবার রিসেট মারবো ওখানে গিয়ে, এমনি রিসেট মানে অনেকক্ষণ ওয়েট করে যায় সিস্টেম। এবার রাজু বলো, রাজু বলো। স্যার বলছি কোনগুলা ক্লাস হলো একটু দেখান একটু আগে সামনে। হুম, একবার সবাই জানাবে ওটা একটু কাইন্ডলি। দেখো এখানে আমাদের দুটো গ্রুপ করা আছে, একটা হচ্ছে হোমওয়ার্ক সেকশন, আগে হোমওয়ার্কটা বুঝিয়ে দিই যেটা পার্ট কম। এখানে তোমার হোমওয়ার্কের ফাইল দেওয়া থাকবে, আর হোমওয়ার্ক সাবমিটের অপশন হচ্ছে এরকম ক্লিক করলে এখানে তোমার সাবমিট করতে হবে, এখানে চেক করতে হবে, ফাইল আপলোড করতে হবে। আর হোমওয়ার্কের ফাইলের লিঙ্ক যেরকম আছে। এবার তোমার হচ্ছে ক্লাস, প্রথম হচ্ছে আমাদের এই ক্লাসগুলো মেইন ক্লাস না, এগুলো কিছু ওয়ার্কশপ রিলেটেড হয়েছিল, যেরকম ডে 1 ওয়ার্কশপ, ডে 1 ওভারভিউ, ওয়ার্কশপ ডে 1 এবং ডে 2। মেইন ক্লাস আমাদের অফিসিয়ালি ধরতে গেলে এখান থেকে, যেটা হচ্ছে এক্সেল ফান্ডামেন্টাল রিফ্রেশার উইক 1, এই হচ্ছে আমাদের মেইন ক্লাস, যেখানে আমাদের শর্টকাট থেকে শুরু করে বেসিক একদম স্টার্ট হয়েছিল। এর ফাইল কোথায় পাবে? এর যে প্র্যাকটিস ফাইল দেখো নিচেই দেওয়া আছে ফ্লিপকার্ট বিলি, এবং তার শর্টকাট পিডিএফও আছে, ডাইরেক্টও ক্লিক করতে পারো, ডাউনলোড হয়ে যাবে। দেখতে গেলে এই চোখের আইকনে ক্লিক করলে অটোমেটিক এখানে শো হয়ে যাবে। সেকেন্ড, এই ক্লাসের লিংক মানে কুইজ 2 আছে, হচ্ছে আমার কুইজের লিংক এখানে আছে, কুইজের লিংকে ক্লিক করলে কুইজ ওপেন হয়ে যাবে, এখানে কুইজ দিতে পারবে। আমি ব্যাক করছি। এর আবার হোমওয়ার্ক পিডিএফ আছে, এই দেখো হোমওয়ার্কের পিডিএফ দেওয়া আছে, পিডিএফ এ কি ছিল, পিডিএফ এ বিভিন্ন কন্ডিশন দেওয়া ছিল, এবং তার যে ডেটা সেট এসওএ ফাইলটা যেখানে তুমি প্র্যাকটিস করবে সেই ফাইলটা এখানে দেওয়া আছে। নেক্সট আসছি 7 নম্বর, যেটা হচ্ছে উইক 2, যেটা নিয়ে বলছে যে ক্লাসে কিছু প্রবলেম আছে, আমি দেখছি, আমি পারলে আমি এখানে ফাইলটাকে পুরো রান করাচ্ছি, ক্লাসের পরে চালিয়ে রাখছি ভিডিওটা দেখলে। নেক্সট ডেটা ম্যানেজমেন্ট উইক 3, এখানেও কোনো ভিডিও আছে, শুধু এই দুটো হচ্ছে ভিডিও ক্লাস। এই দুটোরই প্র্যাকটিস সেট বা কুইজ হচ্ছে এখানে দেওয়া আছে, কুইজ 3, একটা হচ্ছে কুইজ 3A, একটা হচ্ছে কুইজ 3B, এবং তার প্র্যাকটিস ফাইল দেওয়া আছে মেডিকেল ইন্স্যুরেন্স এক্সেল ফাইল। এটা আমার হয়ে গেছে, এটা দিয়ে দিই। নেক্সট হচ্ছে কালকে ক্লাস, যেটা 9:30টায় ম্যাপিং করা আছে, কত ঘন্টা পরে? 13 ঘন্টা পরে রান হবে অটোমেটিক, স্টুডেন্ট এখানেও ডাইরেক্ট ক্লিক করে জয়েন করতে পারবে। এই হচ্ছে আমাদের ক্লাস। বাকি যত হবে ক্লাস আস্তে আস্তে বাড়তে থাকবে, তুমি ডে 1 থেকে দেখা শুরু করো,
বা যেখানে শেষ করেছিলে সেটাই থেকে পরের গুলো দেখতে শুরু করো। অফিসিয়ালি ক্লাস বারবার বলছি, মেইন ক্লাস হচ্ছে আমাদের এইটা, যেটা হচ্ছে 5 নম্বর ইন্ডেক্সে ফান্ডামেন্টাল রিফ্রেশার। তার আগের গুলো হচ্ছে ডেটা অ্যানালিসিসে এক্সেলের কি গুরুত্ব এবং বিভিন্ন টুলের একটা কম্বিনেশন ভিডিও ক্লাস হয়েছিল। শুধু তাই প্রথম ওই 1 2 3 যেটা রয়েছে সেটা যেটা আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন লিঙ্ক ওই তিনটে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই তিনটে, ওগুলো জেনারেল ছিল মানে সব। এইগুলো মানে যতদূর অব্দি হয়ে গেছে 2 দিনের ক্লাসে, সেটা আমাকে মানে নেক্সট উইকে কভ আপ করে নিতে বলছেন, তাই তো? হ্যাঁ, করে নিলে ভালো হয়, তাহলে আপনার হয়ে যাবে না জিনিসটা হ্যাঁ, কমপ্লিট। নইলে তো গ্যাপটা থেকে যাবে, ওটা ফিল হ্যাঁ, আপ হবে না। হ্যাঁ, আমি সামনে শনিবারটাকে করে নেবো, ঠিক আছে। এবার নেক্সট আমি আমি কোশ্চেন নিচ্ছি যাদের আছে, যাদের এই পেজটা দেখাচ্ছে না ড্যাশবোর্ড দেখাতে, যারা আছে মানে রিসেন্ট অ্যাডমিশন নিয়েছে, তাদের 6 ঘন্টা হচ্ছে ওয়েটিং এ রাখে পেজটা, তাদের ডাইরেক্ট এই পেজটা আসে না, ঠিক 6 ঘন্টা কমপ্লিট হয়ে গেলে তাদের ডাইরেক্ট এই পেজটা চলে আসবে। তখন সে এখান থেকে ড্যাশবোর্ডে তার যে কোর্স এনরোল আছে সেগুলো দেখতে পারবে। ইওর কোর্স মধ্যে যেগুলো আছে, এরপরে তোমাদের সব পাইথনটা অ্যাড হয়ে যাবে, প্রোফাইল, পরে সার্টিফিকেট এখানে চলে আসবে যখন আমাদের সার্টিফিকেশন হয়ে যাবে, এবং অর্ডার এগুলো দেওয়া থাকে অ্যাকাউন্টিং পারপাস, এগুলো তো দরকার নেই। মেইন তোমার কাজ হচ্ছে গ্রুপে যাদের শো করছে না তারা ঠিক 6 ঘন্টা, যখন মেল আইডি ক্রিয়েট হয়েছে তার 6 ঘন্টা পরে ওখানে আপডেট হয়ে যায়। এবার বলো স্যার আমারটা একটু চেক করে একটু বললে ভালো হতো অ্যাকচুয়ালি। কোনটা বলো তো? হ্যাঁ, কি বলবো বলো, কোনটা? মানে আমার আজকে ফার্স্ট ক্লাস ছিল তো, হ্যাঁ, এইটা আমি পেজটা পাচ্ছি না অ্যাকচুয়ালি এই জন্য। চেষ্টা পাচ্ছ না, তোমার ড্যাশবোর্ডটা আসছে না তো, ওয়েবসাইট লগ ইন হয়েছে তো, তোমাকে আমি মেল আইডি মানে চেয়েছিলাম, তোমাকে তো চেয়েছিলাম মেল আইডি বা সাইন ইন করতে বলেছিলাম রেজিস্ট্রেশন না না করতে। আমাকে, না আমাকে এরকম কিছু আসেনি তো। আমি একটা লিঙ্ক পাঠিয়েছিলাম কিন্তু ওটা আমি খুলছে না অ্যাকচুয়ালি লিঙ্কটা। দাঁড়াও, অনেক প্রতীক আছে এই ব্যাচে, আমিও গুলিয়ে ফেলছি, একটা মিনিট দাঁড়াও। এত জিনিস ভাই মনে রাখতে হয় না, আমি মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছি। দাঁড়াও, তোমার মেল আইডিটা কিছু একটা সামথিং বা কি নাম্বারের লাস্টের ডিজিটটা বলো, মানে লাস্টে মোবাইল নাম্বারের লাস্টে দুটো তিনটে ডিজিট। 4131। 4131 তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই পাঠিয়েছিলাম, দেখো রেজিস্টার হিয়ার, আই উইল শেয়ার ইউ দ্য অ্যাক্সেস, হোয়াটসঅ্যাপটা চেক করো, অ্যান্ড ইউর আচ্ছা মেল আচ্ছা আইডি ঠিক আছে। প্লিজ। তুমি আমাকে মেল আইডিটা দিয়ে দিতে পারো, তাহলে আমি এখনই তোমার ইউজার আইডি ক্রিয়েট করে অ্যাক্টিভেশন করে দিচ্ছি, বা তুমি রেজিস্ট্রেশনের আচ্ছা লিঙ্কে ক্লিক করতে পারো। আমাকে দিয়ে দিলে ওকে আমি ওকে তোমার ক্লাসের পরে করিয়ে সবকিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে ক্লাসের পর আপনাকে ফোন করে নিচ্ছি। ওকে, স্যার বাকি বলছিলাম ওয়ার্কশপ 2 যেটা আছে হুম, ওটার সাউন্ড এরর প্রবলেম আসছে। কি রকম প্রবলেম আছে সাউন্ডে? কোনো পপ আপ সাউন্ড বা ব্ল্যাঙ্ক আছে, এরকম কিছু আছে? না, ওটা ভিডিওটা কাজ করছে কিন্তু কোনো কথা আপনার আসছে না। ওটা আমি আফটার 20 মিনিট বা 25 মিনিট পর থেকে এই প্রবলেমটা হচ্ছে, পুরো এন্ড ভিডিও পর্যন্ত একদম। দাঁড়াও দেখছি, ওয়ার্কশপ ডে 2 বললে তো এটা? হ্যাঁ। দাঁড়াও, 20 মিনিটের পর 27 মিনিটে যাচ্ছে। দেখুন ওরকম। এটাতে ঠিক ঠিক একদম আইডেন্টিফাই করেছে, ঠিক আছে, এটা তো অডিও মিসম্যাচ হয়েছে, তো আমি অডিওটাকে রিড আপ করে দেবো, কারণ তো অডিওটা আমি ফেরত পেতে পারবো না। ভালো মনে করিয়েছে তুমি, সোমবারের মধ্যে এটা আমি অফিস গ্রুপে আপডেট দিয়ে দেবো, অডিও আমি রিড আপ হয়ে যাবে। আমাকে আর বসে ওই জায়গাটা আমাকে বাংলাতে ডাবিং করে দিতে হবে। ঠিক আছে, আমি নোট লিখে রাখি একটা জায়গায়, এটা হচ্ছে ডে 2 তে অডিও এলো। ঠিক আছে, এটা আমি একদম কনফার্ম হয়ে ঠিক করে দেবো। আর কারো কোশ্চেন থাকলে বলো। আর এক্সেলে যারা প্র্যাকটিস করেছে অলরেডি ফাইলটা, তাদের কি কি ইস্যু এসেছে তারা যদি একটু বলো, কারণ আমি কালকে ফাইল বানাতে এখন বসবো। স্যার আমার এক্সেলটা তো হলো না, তোমার লেটেস্ট এক্সেলটা তো ভাই ভার্সনটা। প্রবলেম আছে, যেটা তুমি একবার আনইনস্টল করে নাও, ফাইলটাকে আনইনস্টল করো, আচ্ছা আচ্ছা কন্ট্রোল প্যানেলে যাবে, দাঁড়াও, অফিস আনইনস্টলার টুল,
তোমার একটা সিস্টেমে যে প্রবলেমটা হচ্ছে, একটা সিস্টেমে না স্লো হয়ে যাচ্ছে জিনিসটা, মানে আমি এখান থেকে যখন ক্লিক করছি আস্তে 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 মাউস ঘুরছে। আহ, আমি তোমাকে একটা লিংক পাঠাচ্ছি, ওটা তুমি ডাউনলোড করবে, ওখানে প্রপার যাবে, পুরো অফিসটা আনইনস্টল হয়ে যাবে। তোমার 2019 আচ্ছা আর 2020 একসাথে হয়ে গেছে, সেই জন্য আর কাজ করছে না। তোমাকে পুরো আনইনস্টল করে তারপর 2021 ভরবে, তারপর আমি অ্যাক্টিভ করাতে পারবো। তোমাকে আমি গাইড করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি যে কোন ফাইলটা ডাউনলোড করলে আনইনস্টল হয়ে যাবে অফিসটা, করো, তারপর আমি অ্যাক্টিভ করিয়ে দেবো। টেনশন নেই, কিছু নেই, আমি দেখে নিচ্ছি। র্যাম কত জিবি আছে তোমার, কি 8 জিবি? হ্যাঁ হ্যাঁ 8 আছে। 8 জিবি আইসি। হুম। একটু নেটওয়ার্কটা দেখবে তো, একটু স্ল্যাগারিং আসছে, মানে আটকাচ্ছে, ফ্রিজ ইস্যু আসছে সিস্টেমটা এখান থেকে যখন কানেক্ট করছি। হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এটা। ওই জন্য হচ্ছে কি, আমি যখন এখানে অ্যাক্টিভ দিচ্ছি রেসপন্স হচ্ছে অনেক পরে, বা রেসপন্সই হচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, ফোনটা নিয়ে বারবার বাইরে যাচ্ছি। তাহলে আমি ক্লাস এন্ড করছি। সবার এক্সেলটা যারা আছে প্র্যাকটিস করো, কালকে ফাইলে আমি বানাতে শুরু করি। তাহলে সবাইকে গুড নাইট। রেকর্ডিং এটা আমি দিয়ে দেবো কিছুক্ষণ পরে। হ্যাঁ গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ গুড।